মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু কায়সার, তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের আজকে অধ্যায় ৫ থেকে আলোচনা করব। আমরা এই অধ্যায় ৫-এ কর্মী সংস্থানের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। কর্মী সংস্থানের যে প্রশিক্ষণ পদ্ধতি, সেই প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রশিক্ষণটা কি এটা আমরা শিখেছিলাম, তারপর আবার একটু জেনে নেই। প্রশিক্ষণ হচ্ছে অজানাকে জানার জন্য যে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয় তাকেই বলা হয় প্রশিক্ষণ। অথবা দুর্ঘটনা হ্রাস করার জন্য অথবা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগের জন্য একজন কর্মীকে হাতে কলমে যে জ্ঞান প্রদান করা হয় সেটাকে বলা হয় প্রশিক্ষণ। প্রশিক্ষণ হচ্ছে এক ধরনের দিক নির্দেশনামূলক কার্যক্রম, যার মাধ্যমে একজন কর্মী তার যে দক্ষতা বা তার যে কার্যক্রম সেটাকে আরো বেশি বৃদ্ধি করতে পারে। এর ফলে কি হয়, যে কোনো প্রতিষ্ঠানে তার গ্রহণযোগ্যতা বেশি হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে সে তার জ্ঞানের যে ভান্ডার সেটাকে আরো বেশি পরিপূর্ণ করতে পারে। এর ফলে তার কাজের যে ভীতি, কাজের যে না করার যে একটি অনীহা এবং কাজ থেকে দূরে রাখার যে একটি তার প্রবণতা ছিল সেটা হ্রাস পায়। কাজ করতে সে আনন্দ ভোগ করে এবং প্রতিষ্ঠানের জন্য সে সফলতামূলক কিছু বয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এ হচ্ছে প্রশিক্ষণের সুবিধাগুলো বলতে পারি, এগুলোকে আমরা এবার তাহলে আমরা যে আলোচনা আজকে আসবো সেটা হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি। তাহলে প্রশিক্ষণের পদ্ধতি মূলত হচ্ছে দুইটি। হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি বা প্রতিষ্ঠানের ভিতরে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি, যেটাকে অপর ভাষায় বলা যায় যে প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রশিক্ষণ পদ্ধতি। আর আরেকটি হচ্ছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি, প্রতিষ্ঠানের বাহ্যিক যে পদ্ধতিগুলো সেগুলোর মাধ্যমে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি এর অংশ, মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজের মাধ্যমে যে প্রশিক্ষণ প্রদান করা হয় সেই পদ্ধতিগুলো। তাহলে কোন কোন পদ্ধতিতে দেয়া হয়? এক হচ্ছে শিক্ষানবিশ পদ্ধতি, শিক্ষানবিশ পদ্ধতি অবলম্বন করে। 2 হচ্ছে পদ পরিবর্তনের মাধ্যমে। 3 হচ্ছে প্রবেশনা পদ্ধতি, 4 হচ্ছে কোচিং পদ্ধতির মাধ্যমে এবং 5 হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে। তাহলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু এবার বিস্তারিত জানার চেষ্টা করি। এক হচ্ছে শিক্ষানবিশ পদ্ধতি। তাহলে শিক্ষানবিশ পদ্ধতিটা কি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনায় আসি। শিক্ষানবিশ পদ্ধতি, তাহলে শিক্ষানবিশ পদ্ধতিতে যে প্রশিক্ষণ প্রদান করা হয় সেই প্রশিক্ষণ পদ্ধতিটা হচ্ছে কোনো কর্মীকে স্থায়ীভাবে যে নিয়োগ প্রদান করা হবে সেই স্থায়ীভাবে নিয়োগ প্রদানের পূর্বে তাকে হাতে কলমে প্রতিষ্ঠানের যে কার্যক্রম রয়েছে, তার যে দায়িত্ব রয়েছে সেগুলো সম্পর্কে বোঝানোর জন্য স্বল্পমেয়াদী কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাকে বলা হচ্ছে শিক্ষানবিশ পদ্ধতি। তাহলে শিক্ষানবিশ পদ্ধতিতে একজন কর্মীকে যে ধারণা, যে পদ্ধতি, যে সূত্র, যে কৌশল বা যেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তার মাধ্যমে একজন কর্মী দক্ষ হতে পারে এবং তার যে কাজের গতি সেটাকে বৃদ্ধি করতে পারে। এর ফলে একজন অস্থায়ী কর্মীকে নিয়োগের ক্ষেত্রে এই শিক্ষানবিশ পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শিক্ষানবিশ পদ্ধতিতে একজন কর্মী যে সময় তার জ্ঞান অর্জন করতে সক্ষম হয় সে সময় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই কর্মীকে প্রতিষ্ঠানে অবস্থান করতে হয় এবং এই শিক্ষানবিশ পদ্ধতিতে সে যদি সফল হয় পরবর্তীতে তাকে একেবারে প্রতিষ্ঠানের একজন স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হয় এবং সে
তার যে বেতন, সে বেতনের পরিপূর্ণ যে একটি অংশ সেটি সে ভোগ করতে পারে। এর পূর্ব পর্যন্ত তাকে নিয়োগ প্রদান করা হলেও স্থায়ীভাবে নিয়োগের জন্য যেহেতু তাকে শিক্ষানবিশ পদ্ধতিতে অংশগ্রহণ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে সে তার পূর্ণ বেতন পায় না। সেই সময় সে একটি নির্দিষ্ট পরিমাণে অঙ্ক পেয়ে থাকে, মানে টাকা পেয়ে থাকে, এবং শিক্ষানবিশ কাল শেষ হলে সে তার যে প্রতিষ্ঠান তার সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ যে বেতন সেটা সে ভোগ করতে পারে, এবং সেই সময় পর্যন্ত অবশ্যই তাকে প্রতিষ্ঠানে অবস্থান করতে হয়। তাহলে এক কথা বলতে পারি, শিক্ষানবিশ প্রশিক্ষণ হচ্ছে স্থায়ীভাবে প্রত্যাশী কোনো কর্মীকে প্রতিষ্ঠান যে হাতে কলমে নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে তাকে বলা হচ্ছে শিক্ষানবিশ পদ্ধতি। এবং এই শিক্ষানবিশ পদ্ধতির মাধ্যমে একজন কর্মী কি করতে পারে? কাজের কৌশল, কাজের গতি, কাজের পদ্ধতি, কাজের বিভিন্ন ধরনের সূত্র এবং প্রতিষ্ঠানের ব্যক্তি, প্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে সে স্পষ্টভাবে ধারণা নিতে পারে, এবং সেই ক্ষেত্রে সে প্রতিষ্ঠানের প্রতি যে একটা ভয় ভীতি বা প্রতিষ্ঠানের কার সাথে কি ধরনের আচরণ হবে, প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব বেশি গড়ে তুলতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষানবিশ পদ্ধতির মাধ্যমে ধারণা দেওয়া হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি। মানে একজন কর্মী কাজ করতে করতে তার মধ্যে একটি যে সাহসিকতামূলক মনোভাব তৈরি হয়, তা একমাত্র শিক্ষানবিশ পদ্ধতির মাধ্যমেই করানো সম্ভব। তারপর আমরা আরেকটি দেখতে পাচ্ছি পদ পরিবর্তন। পদ পরিবর্তন বা পদ আবর্তন। তাহলে অনেক সময় দেখা যায় যে একই পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি, একই পদমর্যাদা মানে একই পর্যায়ের ব্যক্তিকে প্রতিষ্ঠান কি করে থাকে, বিভিন্ন স্থানে বদলি করে বা অফিসের ভিতরেই বিভিন্ন স্থানে পরিবর্তন করে তাকে কাজ শেখানোর জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে। সাধারণত আমাদের দেশে যে সরকারি অফিসগুলো রয়েছে এবং শাখামূলক যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন ব্যাংকের একাধিক শাখা রয়েছে, শাখা ব্যাংকিংগুলোতে দেখা যায় যে একজন ম্যানেজারকে দেখা যাচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা হচ্ছে, অথবা এক বিভাগের সাথে অন্য বিভাগের সমন্বয়ের জন্য বা এক বিভাগের কর্মকর্তাকে অন্য বিভাগের কাজ শেখানোর জন্য বিভাগ পরিবর্তন করার সময় কাজ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাহলে এর ফলে কি হয়? সে বিভিন্ন বিভাগ সম্পর্কে ধারণা নিতে পারে এবং বিভাগীয় পরিবর্তন হতে পারে, বা দেখা যাচ্ছে সমপর্যায়ে একজন সহকারী ম্যানেজার, যাকে বলা হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাহলে তাকে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে আরো যেমন সহকারী ব্যবস্থাপক হিসেবে সেলস, সহকারী ব্যবস্থাপক হিসেবে উৎপাদন, সহকারী ব্যবস্থাপক হিসেবে বাজারজাতকরণ, এই যে এগুলো কিন্তু সমপর্যায়ের বা সমস্তরের পদ। তাহলে এই পদগুলোতে যদি পরিবর্তনের মাধ্যমে কাউকে প্রশিক্ষণ প্রদান করা হয় তাহলে সেটাকে বলবো পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ। এটা কেন করা হয়? দেখা গেল যে এই ব্যক্তি, কোনো একজন ব্যক্তিকে বিভিন্ন পদে পরিবর্তনের মাধ্যমে তাকে কাজ শেখানো হলো, এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তার যে নিজস্ব দায়িত্ব, সে নিজস্ব দায়িত্বের সাথে সাথে পরবর্তীতে তার সমপর্যায়ে কোনো ব্যক্তি যদি কাজে অনুপস্থিত থাকে তাহলে সেই কাজটা সে সঠিকভাবে তার অন্য ব্যক্তির অনুপস্থিতিতে একসাথে হ্যান্ডেল করতে পারে। অথবা দেখা গেল যে সে সহকারী ব্যবস্থাপক থেকে পূর্ণ ব্যবস্থাপক বা ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হলো। এক্ষেত্রে কি হবে? সে যেহেতু সবগুলো কাজ সম্পর্কে ধারণা রেখেছে, অতএব সব কাজের সহকারী ব্যবস্থাপককে সে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। এটাও কিন্তু একটা বিশাল জ্ঞানের ব্যাপার। আর এটা একমাত্র কিভাবে? পদ পরিবর্তনের মাধ্যমে সম্ভব। এই পদ পরিবর্তনের মাধ্যমে কি হয়? হাতে কলমে কাজগুলো জানা যায়। এই বিষয়টা আমাদের দেশে সাধারণত সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোতে বেশি হয়ে থাকে। এছাড়াও শাখামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মাধ্যমে এগুলো কার্যক্রম পরিচালিত হয়। 3 নাম্বার হচ্ছে প্রবেশনা পদ্ধতি। 3 নাম্বার হচ্ছে কি? প্রবেশনা পদ্ধতি। এই প্রবেশনা পদ্ধতির মাধ্যমে কি করা হয়?
যে সাধারণত উচ্চপদস্থ কোনো ব্যক্তির অধীনে রেখে, যিনি অভিজ্ঞ সেই ব্যক্তির অধীনে রেখে কাউকে কাজ শেখানো, সেটাকে বলা যায় প্রবেশনা পদ্ধতি। ধরা গেল যে একজন ব্যক্তি পদোন্নতির মাধ্যমে কি হলো, পদোন্নতির মাধ্যমে কোনো স্থানে নিয়োগপ্রাপ্ত হলো, অথবা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তার কাজ সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের জন্য প্রতিষ্ঠান বলে দিল যে তুমি ঊর্ধ্বতন একজন কর্মকর্তার অধীনে কিছুদিন কাজ করবে, যার ফলে এই ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ জ্ঞানে জ্ঞানান্বিত হওয়ার কারণে তুমি সেই ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে হাতে কলমে। তার ব্যবহার, তার যে কাজের গতি, কৌশল, পদ্ধতি, এগুলো অবলম্বন করে তিনি যেভাবে কাজগুলো সুসম্পন্ন করে থাকেন সেইগুলো অনুসরণ করে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়, সাধারণত এই প্রবেশনা পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। যেমন সহজ একটি উদাহরণ দেখা যাচ্ছে যে আমরা যে কারিগরি শিক্ষা কেন্দ্রগুলোতে অটোমোবাইলের যে কোর্স করলো একজন স্টুডেন্ট, কোর্স করার পর তাকে কি করা হলো, অথবা রেফ্রিজারেটর, এয়ার কুলার, বিভিন্ন ধরনের কোর্স করার পর তাকে ইন্টার্নশিপের জন্য একটি কোম্পানিতে 6 মাসের জন্য তাকে পাঠানো হলো। তাহলে সেখানে যে কি করবে সে, সেখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সেই বিষয়ে এক্সপার্ট, অটোমোবাইলের বিষয়ে এক্সপার্ট বা রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কুলারের যিনি এক্সপার্ট, তার অধীনে থেকে সেই ছেলেটা কি করবে, আস্তে আস্তে কাজ শিখবে। তাহলে এটার ফলে কি হচ্ছে, সে হাতে কলমে একজন ঊর্ধ্বতনের অধীনে থেকে হাতে কলমে যদি কাজটা শিখে তাহলে সেই কাজের ভুলগুলো ধরতে পারবে এবং যেগুলো অজানা জিনিস সেগুলো সে সহজে বুঝতে পারবে। যেমন একজন ডাক্তার তার যে 6 বছরের কোর্স, এমবিবিএস যে কোর্সটা রয়েছে, সেই কোর্সের মধ্যে সে কিন্তু ইন্টার্নশিপ করে থাকে। তাহলে এর ফলে কি হচ্ছে, সে তাত্ত্বিক যে জ্ঞানটা অর্জন করেছে সেই তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে সে ব্যবহারিক যে বিষয়গুলো সেগুলো হাতে নাতে শিখতে পারছে, যেটাকে আমরা বলতে পারি প্রবেশনা পদ্ধতি। কারণ যে বিষয়টা সে বইয়ে পড়েছে সেই বিষয়টা হাতে কলমে চর্চার মাধ্যমে সেই বিষয়ে স্পষ্ট ধারণাটা তার হয়ে গেল। এর ফলে কি হবে, তার হাতে কলমে শেখার ফলে তার হাতের যে একটা কৌশল, কাজ করার যে পদ্ধতি এবং সে কাজ করার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেগুলো কিন্তু সে আগে অনুভব করেছিল, আর এখন সে সরাসরি সেগুলো ফেস করে সেই কাজগুলো সমাধানের পথ খুঁজে পায়। এই জন্য প্রবেশনা পদ্ধতি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে একটি অন্যতম একটি পদ্ধতি, যার মাধ্যমে একজন কর্মী তার কাজের যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করেছিল তা থেকে বের হয়ে এসে হাতে কলমে শিক্ষা অর্জনের মাধ্যমে কাজের যে ভয় ভীতি সেটা দূর করে একেবারে স্পষ্ট ধারণা অর্জন করতে পারে। এবং এই প্রবেশনা পদ্ধতির মাধ্যমে একজন কর্মী নিজেকে দক্ষ জনবল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়। তাহলে আমরা পেলাম শিক্ষানবিশ পদ্ধতি, পথ পরিবর্তন এবং প্রবেশনা পদ্ধতি। এরপরে আমরা আরেকটি পাচ্ছি কি, কোচিং পদ্ধতি। কোচিং পদ্ধতিও আমাদের প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা করা হয়। তাহলে এইভাবে কোচিং সেন্টারে কি করে থাকেন, ধরা গেল একজন শিক্ষক, তিনি তার বিষয়ভিত্তিক জ্ঞান শিক্ষার্থীদের প্রদান করে থাকেন। তাহলে কোচিং এর মাধ্যমে কি হতে পারে যে একজন সুপারভাইজার অথবা একজন ম্যানেজারকে, যাকে বলা হচ্ছে ব্যবস্থাপক, তাকে প্রধান করে তার অধীনে কিছু কর্মীকে রেখে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে, যেটাকে বলা হচ্ছে কোচিং পদ্ধতি। এই কোচিং পদ্ধতির মাধ্যমে তিনি কি করতে পারেন, যারা প্রশিক্ষণার্থী রয়েছে বা যারা কর্মী রয়েছে তাদেরকে তিনি নির্দেশ প্রদান করতে পারেন যে এই পন্থায় তোমরা কাজ করবে, এইভাবে কাজ করবে, এবং কাজের এই ভুল এসে তিনি তাদের ভুলগুলো দেখিয়ে দিতে পারেন। এবং কাজের যদি কোনো কাজ করতে যে কোনো ধরনের কোনো সমস্যা অনুভব হলে তিনি নির্দেশনা প্রদান করতে পারেন। সেই নির্দেশনা মেনেই একজন কর্মী, তার অধীনস্থ কর্মী বা তার প্রশিক্ষণার্থীরা সেই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে। এটাকে বলা হচ্ছে কোচিং পদ্ধতি।
এই কোচিং পদ্ধতির মাধ্যমে একটা বিষয় হচ্ছে কি, নিবিড় পর্যবেক্ষণ করা সম্ভব। একজন প্রশিক্ষণার্থীকে একজন কোচার, যিনি কোচিং দিয়ে থাকেন, সেই কোচার বা সে একজন প্রশিক্ষণ প্রদানকারী অতি সহজেই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তদারকি করে কি করতে পারেন, একজন কর্মীর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারেন এবং কাজ হাতে নাতে ধরিয়ে করার মাধ্যমে তার যে কাজের যে একটি গতি সেটা ফিরিয়ে আনতে পারেন। এর ফলে কি হয়, মান উন্নয়ন হয় এবং সেক্ষেত্রে তিনি কি করতে পারেন, একজন প্রশিক্ষণার্থী একজন অধীনস্থ কর্মীকে বা অধীনস্থ যে এখানে প্রশিক্ষণ নিতে এসেছে তাকে হাতে কলমে শেখার মাধ্যমে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। যেমন এখানে আমরা বলতে পারি যে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন খেলোয়াড়, আমাদের দেশে ক্রিকেট খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে একজন প্রধান কোচ কিন্তু কি করে থাকেন, সার্বিকভাবে যে বিষয়গুলো রয়েছেন সেভাবে জ্ঞান প্রদান করে থাকেন, যে কিভাবে বল করতে হবে, কিভাবে ব্যাট করতে হবে, কিভাবে ফিল্ডিং করতে হবে, কিভাবে মানসিক সাহস রাখতে হবে। খেলা একেবারে দেখা যাচ্ছে টান টান উত্তেজনা, সেই সময় মানসিক সাহস এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এবং বিষয়ভিত্তিকভাবে কিন্তু আবার কিছু কোচ রয়েছেন যারা বিষয়ভিত্তিকভাবে জ্ঞান প্রদান করে থাকেন, যেমন শারীরিক কোচ, শারীরিক শিক্ষা, কিভাবে শারীরিক ফিটনেস ঠিক রাখতে হবে। তারপর বলারের জন্য বোলিং কোচ থাকেন, ফিল্ডিংয়ের জন্য ফিল্ডিংয়ের কোচ আলাদা থাকেন। তারপর হচ্ছে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং কোচ আলাদা থাকেন। তাহলে এই যে কোচগুলো রয়েছে তারা কিন্তু বিষয় ভিত্তিকের উপর বিশেষ করে জ্ঞান প্রদান করে থাকেন। এর ফলে কি হয়, তাহলে তার অধীনে যে রয়েছে যে শিক্ষার্থীরা থাকবে তারা কিন্তু সহজেই সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবে এবং তার যে ভয় ভীতি ছিল সেটা কাটিয়ে উঠে সে একজন ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবে। তাহলে এই বিষয়টা যদি কি করা হয়, একটি প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়, যে প্রতিষ্ঠানে একজন কর্মীকে হাতে কলমে শেখানো হচ্ছে। ধরা গেল একটি প্রতিষ্ঠান হচ্ছে এখানে তাদের টেইলারিং কোম্পানি, XYZ টেইলিং কোম্পানি, সেখানে কি করা হচ্ছে, স্যুট তৈরি করা হয়, বিভিন্ন ধরনের আপনার প্যান্ট কাপড় এগুলো তৈরি করা হচ্ছে। তাহলে সেখানে যদি একজন কর্মীকে হাতে কলমে একজন কোচ শিখিয়ে থাকেন এবং তার সাথে সেই কোচের সাথে একটি দল থাকে, যে 10 জন সদস্য এই একজন কোচের অধীনেই থাকবে। সে কি করবে, যারা এখানে সেলাই কাজ শিখেছে তাদেরকে তারা কিন্তু এখানে নতুন শিখছে না, তারা কিন্তু অবশ্যই সেলাই কাজ জানে, কিন্তু সেই সেলাই কিভাবে আরো ভালো হতে পারে, কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে কর্মীরা নিজেদের কাজগুলোকে সুনিপুণভাবে সম্পূর্ণ করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু কোচিং এর মাধ্যমে একজন কি করতে পারেন, দক্ষ প্রশিক্ষক সেগুলো শিখাতে পারেন। তাহলে সেই কোচিং পদ্ধতি কি করে প্রতিষ্ঠানের যারা কর্মী রয়েছে তাদেরকে হাতে নাতে কাজ শেখানোর মাধ্যমে তাদের উন্নয়ন ঘটাতে পারেন, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন এবং সেই ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেগুলো ধরিয়ে দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা নিয়ে আসতে পারেন। তারপরে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে সর্বশেষ আমরা পাচ্ছি পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে কি, দেখা যাচ্ছে একজন ঊর্ধ্বতন খুব কাছাকাছি থেকে যে কর্মীদের কাজগুলো পর্যবেক্ষণ করতে পারেন এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে কি হতে পারে, যে তাদের কোনো যদি ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলো যাতে ভবিষ্যতে না হয় সেগুলো তিনি হাতে দেখিয়ে দিতে পারেন এবং আলাপ আলোচনার মাধ্যমে কর্মীরা কি করতে পারে, সেই ঊর্ধ্বতনের নির্দেশনাক্রমে পরামর্শক্রমে যাই হোক না কেন তার মাধ্যমে কি করতে পারে, তাদের কাজের যে ভুলগুলো আছে সেগুলো খুঁজে পেয়ে সেগুলো সংশোধনের ব্যবস্থা নিতে পারে। এর ফলে কি হয়, যে ঊর্ধ্বতনের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হয় এবং ঊর্ধ্বতনের যে সহযোগিতা, সেই সহযোগিতার কারণে অধস্তন কর্মীরা চিন্তা করে যে আমার বস যেহেতু বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যেহেতু আমাকে হাতে নাগাতে কাজগুলো দেখিয়ে দিচ্ছে, অতএব অবশ্যই কাজটা ভালো হবে, অবশ্যই কাজ যেভাবে দেখাচ্ছেন এটা একটি সঠিক পন্থা। এর ফলে কি হবে, তার মধ্যে যে কাজ করার যে স্পৃহা এবং প্রতিষ্ঠানের প্রতি তার যে ভালোবাসা, প্রতিষ্ঠানের প্রতি যে তার
সফলতা নিয়ে আসার যে একটা আন্তরিকতা সেটা আরো বেশি বেড়ে যাবে। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো শিখলাম এগুলো হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতির কাজের মাধ্যমে প্রশিক্ষণ। তাহলে কাজের মাধ্যমে প্রশিক্ষণের অপর একটি নাম হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পর্যায়। কিভাবে হতে পারে? শিক্ষানবিশ পদ্ধতির মাধ্যমে, পদ পরিবর্তনের মাধ্যমে, প্রবেশনা পদ্ধতির মাধ্যমে, কোচিং পদ্ধতির মাধ্যমে এবং পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে প্রশিক্ষণ পদ্ধতির দুটি ভাগ বলেছিলাম, একটি হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পর্যায়ের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি, সেটি আজকে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা কাজের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে যে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, সেটা ছাড়া আরেকটি যে প্রশিক্ষণ পদ্ধতি রয়েছে, বাহ্যিক প্রশিক্ষণ পদ্ধতি, সেটার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।